স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। গত এক বছরে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের গচ্ছিত অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 36%। এসব অর্থের বিষয়ে তথ্য জানতে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের কাছে কয়েক দফা চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক, তবে এখনো পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই এতে। আজ আমরা আলোচনা করব সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের অর্থ। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম। ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা গত কয়েক বছর ধরে এই রিপোর্টটা দেখছি যে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থের পরিমাণ দেখছি, এবং এটা প্রায় প্রতি বছর এখন বাড়ছে, এবং গত বছর তুলনায় এই বছরে যে এসছে যে পরিমাণ তা প্রায় 36% বেশি, এবং আমি যদি টাকা পরিমাণে বলি প্রায় 4,500 কোটি টাকা বাংলাদেশি মুদ্রায়। এই পরিমাণ অর্থ বাংলাদেশিরা নিয়ে যাচ্ছেন। বলা হচ্ছে যে কেউ হয়তো বৈধভাবে তাদের বিদেশি অর্জিত অর্থ সেখানে পাঠাতে পারেন, এটা হতে পারে, অথবা বাংলাদেশ থেকে বৈধভাবে পাঠানোর কোনো উপায় নেই সেই ব্যাংকগুলোতে। আসলে কেন আমাদের দেশের এই ব্যবসায়ী বা যারা মানুষ যারা পাঠাচ্ছেন কেন পাঠাচ্ছেন, কারণটা কি তাহলে? এর পিছনে আমার মনে হয় কয়েকটি কারণ আছে। একটা হচ্ছে সার্বিকভাবে দেশে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা এবং একটা নিরাপত্তার অভাব। অনেকেই মনে করেন যে দেশে অর্থ রাখলে সেটা নিরাপদ থাকবে না। সুইস ব্যাংকে তো অর্থ গচ্ছিত রাখলে তার থেকে খুব একটা উপার্জন হয় না, কেন ওখানে তো সুদের হার খুবই কম। তো সুতরাং কাজে নিরাপত্তার কারণেই হয়তো তারা টাকাটা ওখানে রাখে। আর একটা বিষয় হচ্ছে যে ওনাকে হয়তো এটাকে একটা পার্কিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারে। অর্থাৎ আমি আপাতত টাকাটা ওখানে নিয়ে গেলাম, পরে ওখান থেকে আমি অন্য জায়গায় ব্যবহার করব। এবং সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশিরা এখন মালয়েশিয়া সেকেন্ড হোম প্রজেক্টের আওতায় সেখানে কানাডাতে, দুবাইতে, অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে তারা বাড়িঘর, রিয়েল এস্টেটে অনেক ইনভেস্টমেন্ট করছে আর কি। তো এবং অনেকে আবার হয়তো কিছুদিন পরে গিয়ে বিদেশে সেটেল করবে, বিশেষ করে ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ সুবিধার জন্য বা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে। তো কাজে তাদেরও হয়তো বাইরে অর্থ প্রয়োজন হবে, সুতরাং আগের থেকে হয়তো পাঠিয়ে এখানে একটা রাখলো, পরবর্তীতে তারা অন্য জায়গায় বাড়িঘর কিনলো বা ইত্যাদি। এই সমস্ত কারণগুলো বোধহয় মোটামুটি বিদ্যমান। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে সার্বিকভাবে যে বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাব, তার ফলে অনেকেই এখানে বিনিয়োগ করতে আগ্রহী না। আমি যদি এখানে বিনিয়োগ না করতে পারি, তাহলে যদি বিদেশে গিয়ে হয়তো কিছু বেটার আর্নিং কোনো পটেনশিয়াল পেতে পারি আর কি, সেই কারণেও পাঠাতে পারে আর কি। একটা বিষয় আপনার আলোচনা থেকে যেটা আসছে সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে অনেকেই তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষার ব্যয় নির্বাহের জন্য বা অনেক সময় অনেকেই দেখা যায় যে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য টাকা রাখেন, ওখান থেকে তারা টাকাটা পাঠাতে সহজ হয় আর কি, যেটা বলছেন। তার মানে কি এরকম যে আমাদের দেশের ফরেন কারেন্সি রেগুলেশনসটা ঠিক মানে যুগোপযোগী নয়, যার জন্য মানুষ বাধ্য হয় এই ধরনের, আমি যদি বলি প্রতারণা আশ্রয়, বা তারা বাধ্য হয়ে জাতীয় আশ্রয় নিতে বাধ্য হয়? না, এটা যেটা বলেছিলাম যে এটা শুধু ওই যে শিক্ষার ব্যয় নির্বাহের জন্য না। আচ্ছা, এটা হচ্ছে যে তারা তাদের অনেকেরই ইচ্ছা আছে যে আলটিমেটলি তারা ওখানে সেটেল করবে, এবং ওখানে সেটেল করলে তখন তার ছেলে মেয়েরা বেটার লেখাপড়ার সুযোগ পাবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে, এবং তাদের নিজেদের একটা সুপারভিশনের আওতায় থাকবে ছেলেমেয়েরা, আর গার্জিয়ানরা গিয়ে ওখানে সেটেল করলো, এবং তার ফলে এই যে ছেলেমেয়েরা ওখান থেকে পাশ করলে আবার ওখানে চাকরির সম্ভাবনা বেশি হবে, বা অনেকে হয়তো ওই দেশের নাগরিকত্ব পেতেও সহজ হবে, ইত্যাদি নানা রকমের মোটিভ এখানে কাজ করতে পারে আর কি। বলা হয়। তবে এই যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনের কথা যেটা আপনি বলেছেন, এটা তো এখন অনেকেই মনে করে যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন যেটা আছে এটা তো অনেক দিনের পুরনো, এবং এখানে কিছু সংস্কার আনার প্রয়োজন আছে। তবে এখন পর্যন্ত খুব বেশি অগ্রগতি হয়নি। কিছুটা রিল্যাক্স করা হয়েছে, যেমন এখন ধরেন বিদেশ থেকে একটা ঋণ নেওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়েছে, যদিও এটা বেশ একটা কমিটি আছে তারা ইয়ে করে। তবে এই ইয়েতে
আপনার যে বাইরে টাকার রেমিটেন্সের ব্যাপারে আর কি, সেখানটায় এখনো খুব বেশি লিবারালাইজেশন হয় নাই। মানে এখান থেকে একজন মানুষ তার টাকা পাঠানোটা অনেক কঠিন কাজ এবং মূলত অসম্ভব যদি বাংলাদেশি হয় এবং সেক্ষেত্রে আরো বাংলাদেশি যাদের এখানে হয়তো বিদেশে উপার্জন ছিল বা আছে, তাদের যদি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এখানে থাকে, জি, সেখান থেকে খুব একটা অসুবিধা হয় না। সেখানেও কিছুটা সীমারেখা আছে, কিন্তু সেখান থেকে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু বাংলাদেশে যার বাইরে কোনো উপার্জন নাই, সে এখান থেকে টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রা নিয়ে তারপরে টাকা পাঠাবে, আসলে সেটা বেশ কঠিন। সেটাই স্বাভাবিক। তাহলে একটা বিষয় যেটা আসছে ছিল যে আমরা বলছি যে আমাদের এখানে নিরাপত্তার অভাব, অনিশ্চয়তা দেখা দিচ্ছে। কিসের অনিশ্চয়তা, মানে নিরাপত্তাহীনতা কেন ভাবছেন? যে যিনি টাকা ওখানে রাখছেন তিনি কি সৎভাবে অর্জন করছেন না টাকাটা? না, সেটা বলা মুশকিল, কেননা আপনার যে কেউ হয়তো সৎভাবেই উপার্জন করেছেন, কিন্তু অসৎ উপায়ে এটাকে বিদেশে প্রেরণ করছেন। অসৎ উপায় এই কারণে বলছি যে এটা যেহেতু ওই আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট যেটা আছে, সেটার আওতায় এটা পারমিসিবল না, সেই কারণে অসৎ উপায় বলছি আর কি। তো এখন এখানে নিরাপত্তার অভাব তো নানা কারণে, এটা তো একটা তো রাজনৈতিক অস্থিরতা, তারপরে সার্বিকভাবে আপনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা রাজনৈতিক পরিস্থিতি বাদ দিলেও, দেখুন আমাদের এখন এমনকি এটা বিকাশের এজেন্টদের অনেক সময় দেখা যায়, গতকালকেও মিডিয়াতে প্রায় দেখছি, কাজে এই যে নিরাপত্তার একটা অভাব আছে। তারপরে আবার এখানে আমি ব্যাংকে টাকা রাখলে সেটার কতটুকু, মানে গোপনীয়তা কতটুকু থাকবে, এটা আবার টেরোরিস্টরা তার খবর পাবে কিনা, ইত্যাদি নানা ধরনের চিন্তা ভাবনা মানুষের মনে কাজ করে আর কি। তাহলে যদি আমরা তর্কের খাতিরে বলে থাকি যে এই টাকাটা ফিরিয়ে আনা সম্ভব নয় সম্ভবত, কারণ বহুবার বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়েছে ওই সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক, এবং সেই অর্থে কোনো আমরা রেসপন্স পাইনি আমরা, তাহলে এমনি কি ইনসেন্টিভ থাকতে পারে যাতে বাংলাদেশের সেই সব মানুষ তাদের সেখানকার গচ্ছিত অর্থ দেশে ফিরিয়ে আনে, ইনভেস্টমেন্টে নিয়ে আসতে পারে, মূলধারায় আনতে পারে? প্রথম যে মন্তব্যটা করেছেন, আমার মনে হয় যে সেই উদ্যোগ এখন ওটা শেষ পর্যায়ে চলে গেছে বলে আমি মনে করি না। আচ্ছা, কেননা সার্বিকভাবে এখন গ্লোবালি কিন্তু প্রায় সব দেশই কিছু কিছু কনসার্ন আসছে যে ট্রান্সফার ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। জি, এমনকি আমেরিকাতেও এটা একটা বড় কনসার্ন সম্পত্তি দেখা গেছে, যে ট্যাক্স কর ফাঁকি দেওয়া টাকা অন্য দেশে গিয়ে মজুত করা হয়েছে। কাজে গ্লোবালি কিন্তু এই যে ডিসক্লোজারের ব্যাপারে অনেকটা অ্যাটিটিউডটা রিল্যাক্সড হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো কাজেই আমি মনে করি যে এই শুধু চিঠি লেখালেখি না করে, এটা আমার মনে হয় যে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক সমন্বিতভাবে এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমার মনে হয় সুইস গভর্নমেন্টের সাথে এটা টেক আপ করা উচিত, তাতে হয়তো কিছুটা ফল পাওয়া যাবে। আর একটা বিষয় হচ্ছে যে যদি এই অর্থটা অসৎ উপায়ে উপার্জিত হয়ে থাকে, তাহলে তো ইউএন কনভেনশন সেগুলোর আওতায় ইয়ে করা যেতে পারে। কাজেই আমি মনে করি প্রথম যেটা চেষ্টা করা উচিত, যে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে এটা আইডেন্টিফাই করা যে কোন সূত্র থেকে এখান থেকে গেছে, এবং সেটা কি বৈধ নাকি অবৈধ বা অসৎ উপায়ে, এবং তার পরবর্তী ফলো আপ অ্যাকশন নেওয়া আর কি। মুশকিল হচ্ছে আমাদের দেশে এত ঘটনা ঘটে থাকে যখন ফলো আপটা হয় না। যখন প্রতি বছর সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের রিপোর্ট আসে, পত্রপত্রিকা ছাপা হয়, আমরা বেশ কদিন আলোচনা করি, সরকার দিক থেকে আমরা কখনো কখনো সরকার মহল থেকে উদ্যোগ দেখি, কিন্তু আলটিমেটলি সেটা হারিয়ে যায়। যে ঘটনা ঘটছে এই ঘটনার ক্ষেত্রে আপনি আজ থেকে 1 বছর আগের পত্রপত্রিকা দেখেন, তখনও দেখবেন সেই সময় বিভিন্ন ধরনের উদ্যোগ ছিল, তার পরবর্তী সেই উদ্যোগ হারিয়ে গেছে। না, এটা নিশ্চয়ই ফলো আপ করার প্রয়োজনীয়তা আছে, কেন টাকার অঙ্কটা তো বেশ বড়। জি, এবং এছাড়া কিছুদিন আগে যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, রাইট, তারা একটা প্রতিবেদন বের করেছিল, এবং সেখানে তারা বলেছিল যে বাংলাদেশ থেকে 2003 সাল থেকে 2013 সাল পর্যন্ত 10 বছরে প্রায় $13.2 বিলিয়ন জি বাংলাদেশ থেকে ক্যাপিটাল ফ্লাইট হয়েছে। তো এখন তাই $13.2 বিলিয়ন মানে প্রায় 10 বছরের টোটাল ফরেন এড ইনফ্লো, আচ্ছা, নেট ডিসবার্সমেন্ট যেটা হয় সমপরিমাণ। তো কাজেই এখান থেকে তো
যাচ্ছে আর কি। তো এখন এগুলো তো বন্ধ করার একটা তো আইনি প্রক্রিয়া আছে, দ্বিতীয়ত হচ্ছে যে অবৈধ উপায়ে যাতে অর্থ উপার্জন না হয় সেগুলো বন্ধ সেটা করার বন্ধ করা চেষ্টা করা। এবং তারপরে হচ্ছে যে সার্বিকভাবে যে মানে বিনিয়োগ পরিবেশের এখানে উন্নয়ন করা। এখন তবে সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। জি, কেবল আমাদের ইয়েতে এই যে ইজ অফ ডুইং বিজনেস, এটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ওয়ার্ল্ড ব্যাংকের একটা যে আর কি সাবসিডিয়ারি বডি, রাইট, তাদের একটা প্রতিবেদন তারা প্রত্যেক বছর বের করে। এবং সেখানে এই ইজ অফ ডুইং বিজনেসে 189টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হলো 173, মানে নিচের দিক থেকে। আপনি সেই জায়গাটা আমাদের দেখতে হবে। সেটা একটা। তারপরে দেখেন এই ওয়ার্ল্ড ব্যাংকের যে একটা গভর্নেন্স ইন্ডিকেটর তারা একটা বের করে, সেখানে নানা রকমের ক্রাইটেরিয়া আছে, ভয়েস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি, রুল অফ ল, কন্ট্রোল অফ কারাপশন ইত্যাদি। সেখানেও বাংলাদেশ আপনার অবস্থান হচ্ছে যে পলিটিক্যাল স্টেবিলিটির ক্ষেত্রে তো হচ্ছে লোয়েস্ট 9%-এর নিচে, অন্য জায়গায় 20-25%। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলে থাকি। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধুশিলা। আজ আমরা আলোচনা করছি সুইস ব্যাংকে রক্ষিত বাংলাদেশিদের অর্থ। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম। জনাব ইসলাম, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে যে বাংলাদেশের অনেক সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের অনেক অর্থ জমা রাখা হয়েছে, প্রায় 4,500 কোটি টাকা বাংলাদেশি মুদ্রায়। এই টাকাগুলো অনেকেই বলছেন ফিরিয়ে আনা উচিত। এটা কি জোর করে আনা উচিত, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ইন্টারভেন করে সুইস কেন্দ্রীয় ব্যাংকের কথা বলে জানতে পারে, ফিরিয়ে আনতে পারে, নাকি কোনো ধরনের প্রণোদনা দিতে পারে যাতে সেই টাকাগুলো অর্থনীতির মূল ধারা ফিরে আসতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, এখানে বিনিয়োগ করা যেতে পারে? সেটা করা কোনটা বুদ্ধিমানের কাজ হবে? এখানে এই প্রশ্নটার উত্তর দেওয়াটা একটু জটিল আমার কাছে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে যদি কেউ অসৎ উপায়ে টাকা অর্জন করে তারপরে সুইস ব্যাংকে রাখে, তাহলে তো সেখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হতে না, ঠিক আছে। আমি বলছি যে আমাদের এখানে যেটা হয়, যখন আমরা যখন আনট্যাক্সড মানির কথা বলি, কালো টাকার কথা বলি, সেটাকে কিন্তু আমরা ইনভেস্ট করার সুযোগ দিচ্ছি না, সেটাও বৈধভাবে। কিন্তু সেখানেও কিন্তু যে অর্জনের পথটা কিন্তু বৈধ হতে লাগবে, বৈধ হতে হবে, যে বৈধভাবে উপার্জিত, কিন্তু যে কারণে হোক অঘোষিত, জি, যেটা ঘোষণা দেওয়া হয়নি সেটা। কিন্তু এখন কেউ যদি অন্যভাবে সেটা স্মাগলিংয়ের মাধ্যমে হোক বা অন্য কোনো অপরাধ সংগঠন করে তারপরে সেটা তার মাধ্যমে অর্থ উপার্জন করে, তাহলে তো আর তাকে প্রণোদনা দিয়ে আনাটা ব্যবস্থা নেওয়া দরকার। হ্যাঁ, তবে কেউ যদি বৈধ উপায়ে উপার্জন করে টাকা পাঠায় বা মানে অবৈধভাবে পাঠিয়েছে কিন্তু টাকাটা দেশে বৈধভাবে উপার্জিত হয়েছে, তাহলে সেখানে তাদের কিছু দেওয়ার চেষ্টা করা যেতে পারে। তবে যে এখানে বিনিয়োগের সুযোগ সুবিধা করে দেওয়া, তো এবং যে এমন হতে পারে যে এখন তো বেশ কিছু স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে, জি, বেশ অনেকগুলো ইকোনমিক জোনের আছে। তো এই ক্ষেত্রে মানে নন রেসিডেন্ট বাংলাদেশি তাদের জন্য একটা যদি জমির একটা কোটার ব্যবস্থা করা হয়, যে একটা জায়গায় 100টা প্লট থাকলো, 10টা বা 20টা প্লট নন রেসিডেন্ট বাংলাদেশিদের জন্য যদি রিজার্ভ রাখা হয়, যেটা আপনার অন্য ক্ষেত্রে যেমন আপনার আইপিওতে স্টক মার্কেটে যখন ইনিশিয়াল পাবলিক অফারিং হচ্ছে, সেখানে নন রেসিডেন্ট বাংলাদেশিদের জন্য একটা কোটা থাকছে। তো এই ধরনের কিছু করলে আমার মনে হয় কিছুটা হয়তো আসতে পারে আর কি। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে টাকা পাঠানো কার্যত সম্ভব নয়, তারপরেও অনেকে পাঠাচ্ছেন। বলা হয় যে আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং মাধ্যমে টাকা পাচার হয়, একটা মাধ্যম আছে। এই ব্যবস্থাগুলো যদি হয়, যে টাকা পাঠানো বন্ধ করার তো কোনো কি উপায় আছে কিনা? আসলে না, টাকা পাঠানোর বন্ধ করাটা খুব সহজ না আর কি। এটা এর জন্য একটা নিবিড় পর্যবেক্ষণ দরকার। আচ্ছা, একটা হলো যে অনেকে হয়তো টাকা পাঠায় যে বিভিন্ন এক্সচেঞ্জ হাউস যেগুলো আছে, তাদের কাছ থেকে এরা হয়তো
টাকার বিনিময় করছে, ডলারে হোক বা ফ্রাঙ্কে হোক, যেটা হোক, এবং তারপরে যেভাবে হোক তার লাগেজের মধ্যে হোক বা পকেটে করে হোক নিয়ে যাচ্ছে আর কি। তো সেখানে এই এক্সচেঞ্জ হাউসগুলোর যে ট্রানজ্যাকশনস সেটা মনিটর করা দরকার আছে। আর একটি বড় উপায় যেটা আমার কাছে মনে হয়, এবং সম্প্রতিকালে এটার মাত্রা আমার কাছে বেড়েছে মনে হয়, সেটা হচ্ছে যে ইম্পোর্ট ওভার ইনভয়েসিং করে। আচ্ছা। এবং সেক্ষেত্রে বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি বেশ অনেক দিন ধরেই, যে আমাদের দেশে র ম্যাটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস, এগুলোর আমদানির প্রবৃদ্ধির হার খুবই কম, 4-5%। অথচ দেখা যাচ্ছে যে আপনার ক্যাপিটাল গুডসের ইম্পোর্ট, মেশিনারি ইম্পোর্টের হচ্ছে 18%, 20% গ্রোথ। আবার ইনভেস্টমেন্টের সে অর্থে হচ্ছে না। আচ্ছা, এখন অন্য যে সমস্ত সূচক আছে তার থেকে বোঝা যাচ্ছে যে দেশের ইনভেস্টমেন্ট খুব হচ্ছে না, বিশেষ করে বেসরকারি খাতে ইনভেস্টমেন্টের প্রবৃদ্ধি নাই। এবং সরকারের যে অফিসিয়াল স্ট্যাটাস দিয়ে সেখানেও যে প্রাইভেট ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও সেটা কিন্তু স্থবির হয়ে আছে 21%-এর মতো। তো এখন যেখানে আমি র মেটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস আমদানি করছি না, তার মানে হচ্ছে যে আমার যে এক্সিস্টিং প্রোডাকশন ক্যাপাসিটি আছে আমি সেটাই ব্যবহার করছি না। তো সেখানে আমি নতুন ক্যাপাসিটি কেন আমি সৃষ্টি করতে যাব ওই ক্যাপিটাল গুডস আমদানি করে? তো এখানে যেটা হয়, যেহেতু এই ক্যাপিটাল গুডস আমদানির উপরে ডিউটি প্র্যাকটিক্যালি নাই, অথবা 1%, 2%, সুতরাং আমার তো কোনো, আমি যদি ওভার ইনভয়েসিং করি আমার কোনো ডিউটি দিতে লাগবে না, যে ওই অর্থে কোনো জরিমানা নেই, বরং যে অ্যামাউন্টটা আমি ওভার ইনভয়েস করলাম সেটা সেই অ্যামাউন্টটা আমি বিদেশে রেখে দিলাম। যে এটা আর একটা মাধ্যম, যে এক্ষেত্রে আমি মনে করি যে আবার এনবিআর এবং কেন্দ্রীয় ব্যাংক তাদেরও একটা সম্মিলিত প্রচেষ্টা থাকা দরকার, কাজ করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেটা হচ্ছে যে যখন টাকাটা আসলে, মূল কথাটাই হচ্ছে যে দেশে আসলে ইনভেস্টমেন্টের বা আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, তাহলে টাকাটা আসলে বাইরে যাবে না। কিন্তু আর কি কোনো উপায় আছে যে মানুষ এই আস্থাটা আসলে একজন অসৎ লোককে সে আস্থা দেওয়া সম্ভব নয়? যদি কেউ অসৎভাবে অর্থ উপার্জন করে সেই কথা আমরা বলছি না, কিন্তু বৈধভাবে যে মানুষ টাকা রাখতে চাচ্ছেন না, বা আপনি যেটা বলছেন যে ডুইং বিজনেস বাংলাদেশের খুব কঠিন একটা কাজ, সেগুলোকে সহজ করে দিলেও বোধহয় কিছুটা উপকার হতে পারে। না, সেটা কিছুটা উপকার হবে, অবশ্যই হতে পারে, তবে এটা তো একটু সময় লাগবে আর কি। আচ্ছা, কারণ প্রথম কথা হলো যে আপনার এই যে আমাদের অবকাঠামোর যে একটা বিরাট দুর্বলতা, যে কারণ, যেটাও একটা কারণ, আপনার যে আমাদের দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নাই। যেমন এই যে গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট একটা সেখানে আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে, তো সেখানে আমরা দেখতে পাই যে সাউথ এশিয়ার মধ্যে আপনার বিদ্যুৎ, রোডস, রেলওয়ে, স্পোর্টস, সব জায়গায় বাংলাদেশের অবস্থান অনেক নিচে। জনাব মির্জা আজিজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পজনে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবার কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।